আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় ৫ এর যে বেসিক কনসেপ্ট রয়েছে, আজকে আমরা পরিপাক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করি। পরিপাক প্রক্রিয়া কি? পরিপাক প্রক্রিয়া আমরা জানি যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সাধারণত জটিল এবং হচ্ছে গিয়ে যে খাদ্যদ্রব্যগুলো আছে, যেগুলো অদ্রবণীয় খাদ্যদ্রব্য, সেগুলো আমাদের একটা তন্ত্রের মধ্যে ঢুকে সেগুলো সরল উপাদানে পরিণত হয় এবং দেহের গ্রহণ উপযোগী, দেহের শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়। সেটা কিন্তু পরিপাক প্রক্রিয়া। কিন্তু এই পরিপাক প্রক্রিয়া কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এই পরিপাক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। এই পরিপাক প্রক্রিয়াটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। একটা যান্ত্রিক প্রক্রিয়া বা যান্ত্রিক পরিপাকটা কি? যান্ত্রিক মানে কি? যন্ত্র, অর্থাৎ এখানে কোনো যন্ত্রের মতো কাজকর্ম হবে। তো যন্ত্রের মতো কাজকর্ম বোঝায় কি? তুমি একটা ফ্যাক্টরিতে যাও, তো সেখানে দেখবা তুমি কোনো বস্তু ভাঙা হচ্ছে, কোনো বস্তু কাটা হচ্ছে, কোনো বস্তু হচ্ছে জোড়া লাগানো হচ্ছে, কোনো বস্তু হচ্ছে ভেঙে ছোট ছোট টুকরা করে ছোট ছোট টুকরা করা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। তো এরকম যে ধরনের কাজগুলো সাধারণত যে কাটা ছেঁড়া, তারপর হচ্ছে ভাঙা, এই কাজগুলো করা হয়, সেগুলো কিন্তু যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়বে। তো যান্ত্রিক পরিপাকের মধ্যে কি আছে? প্রথমত হচ্ছে লালা গ্রন্থি থেকে যে ক্ষরিত লালা খাদ্যকে নরম এবং মসৃণ করে। আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটাকে নরম এবং মসৃণ করার জন্য একটা তরল পদার্থের প্রয়োজন হয়। সেটা কে করছে? আমাদের যে ৬টা লালা গ্রন্থি আছে, সেখান থেকে যে লালা রসটা বের হয়, সেই লালা রস খাদ্যটাকে প্রথমে নরম করে এবং মসৃণ করে। কেন নরম করে, কেন মসৃণ করে? কারণ সে খাদ্যটাকে পরবর্তী পর্যায়ে ভাঙার প্রয়োজন হবে, কাটার প্রয়োজন হবে, এই কারণে। তো আমাদের মুখগহ্বরে যে ৪ ধরনের দাঁত রয়েছে, আমরা জানি কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, এই ৪ ধরনের দাঁত কি করছে? পর্যায়ক্রমে খাদ্যবস্তুকে কাটাছেঁড়া করে এবং ছোট ছোট টুকরায় পরিণত করে হজম উপযোগী করে। তো হজম উপযোগী মানে কি? মানে যেটা হজমে সাহায্য করবে। এখানে কিন্তু পুরোপুরি কোনো খাবার হজম হবে না, কিন্তু হজম যাতে ভালো মতো হয়, এই কারণে হজম উপযোগী করছে কে? এই ৪ ধরনের দাঁত। ঠিক আছে। প্রথমত লালা কি করছে? সে খাদ্যটাকে নরম মসৃণ করছে। এরপরে দাঁত কি করছে? কাটাছেঁড়া করছে বা ছোট ছোট টুকরায় এই খাদ্যগুলোকে পরিণত করছে। এরপরে জিহ্বা কি করবে? জিহ্বা হচ্ছে আমাদের মুখগহ্বরের মধ্যে থাকা খাদ্যকে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে হচ্ছে খাদ্য কণাকে সরানো এবং লালা মিশ্রণ করে এবং সবশেষে কি হবে? গিলতে সাহায্য করবে। অর্থাৎ জিহ্বার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে নাড়াচাড়া করানো, তারপর লালা মিশ্রণ করা এবং খাদ্যদ্রব্যকে কি করছে? আমাদের সর্বশেষ পর্যায়ে হচ্ছে গিলতে সাহায্য করে এবং জিহ্বার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা খাদ্যবস্তুর স্বাদ অনুভব করতে পারি, বুঝতে পারি কোন বস্তুর, কোন খাদ্যবস্তুর কি স্বাদ। এরপরে হচ্ছে সবশেষে এই টুকরাগুলো কি করছে? খাদ্যবস্তুগুলো পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে যাবে, গিয়ে হচ্ছে একটা মণ্ডে পরিণত হয় এবং অন্ননালীতে প্রবেশ করবে। অর্থাৎ এই যে আমরা যে খাবারটা, যে নরম যে ছোট ছোট টুকরা করা যে খাদ্যবস্তু, সেটা যখন পাকস্থলীতে যাবে, তখন সেটা কিন্তু পাকস্থলীতে যাওয়ার পরে অনবরত সংকোচন প্রসারণের মাধ্যমে সেটাকে একটা পাকমণ্ড বা কাইমে পরিণত করে। এটা একটা অর্ধতরল বস্তুতে পরিণত করবে এবং সবশেষে হচ্ছে গিয়ে এই যে পরিণত যে করছে, এটা কিন্তু তারপরে অন্ত্রে যাবে এবং খাদ্য পরিপাকে সাহায্য করবে। এখন আসি রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক বলতে এখানে তোমার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হবে, এটাই কিন্তু রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাক কোথা থেকে হচ্ছে, কোথায় কোথায় হয়? রাসায়নিক পরিপাক সাধারণত আমাদের মুখগহ্বরের পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে সংঘটিত হবে। কোন কোন জায়গায় সংঘটিত হবে? মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে এই পরিপাক প্রক্রিয়া সংঘটিত হবে। এখন আমরা জানি যে আমরা যে খাবারগুলো খাই, সেটার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, মানে সবচেয়ে বড় পুষ্টি উপাদান কোনগুলো? শর্করা, আমিষ আর হচ্ছে কি স্নেহ। আর ভিটামিনস, মিনারেলস, পানি, এগুলো হজম করার প্রয়োজন হয় না, এটা কিন্তু অলরেডি আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী কাজ করে আবার হচ্ছে তার কাজটাও কিন্তু সম্পূর্ণ করে ফেলে। তার জন্য কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সেভাবে প্রয়োজন হয় না। তো এই যে শর্করা পরিপাক যেটা হচ্ছে, শর্করা পরিপাকের একটা পদ্ধতি রয়েছে, আমিষ পরিপাকের একটা পদ্ধতি রয়েছে, এটা কিন্তু বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয়। প্রথমত হচ্ছে শর্করা পরিপাক কোথা থেকে শুরু হয়? আমাদের মুখগহ্বর থেকে শর্করা পরিপাকটা শুরু হয়। তো আমাদের মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে যে লালা রসটা নিঃসৃত হয়, যে লালা রসটা বের হবে, সেখানে এক ধরনের এনজাইম থাকে, তার নাম কি? টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ এটা থাকবে এবং মল্টেজ নামে আরেকটা থাকবে। এই দুইটা এনজাইম কি করছে? এটা হচ্ছে শর্করা ভাঙতে সাহায্য করে, অর্থাৎ এগুলো হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম। এই শর্করা বিশ্লেষী এনজাইমগুলো
কোথায় রয়েছে? আমাদের মুখগহ্বরে যে লালার গ্রন্থি তার লালার রসে রয়েছে। তাহলে আমি ফার্স্টেই বলেছি এটা কি ধরনের এনজাইম? শর্করা বিশ্লেষী এনজাইম। তার মানে কি? এটা শর্করাকে ভাঙতে সাহায্য করে। আমরা শর্করা জাতীয় যত খাবার খাই, যেমন ভাত, রুটি, নুডলস, এই জাতীয় যে খাবার খাচ্ছি, এগুলো কিন্তু সবগুলোই শর্করা। এই জটিল শর্করাগুলোকে ভেঙে একদম দেহের শোষণ উপযোগী গ্লুকোজে পরিণত করে। কিভাবে করে? জটিল শর্করাকে মল্টেজে পরিণত করে, আর হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্তে সামান্য শ্বেতসারকে কি করে? গ্লুকোজে পরিণত করে। আচ্ছা, এখানে দেখো একটু বানানটা ভুল আছে, খুব ছোট্ট বানান ভুল, এটা হচ্ছে মল্টোজ হবে। সবসময় মনে রাখবা যেটা এনজাইম সেটাকে হচ্ছে এস দিয়ে, নামের শেষে এস থাকবে, সেগুলোকে এনজাইম বলা হয়। যেমন মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এগুলো হচ্ছে এনজাইম। আর যেগুলোর নাম হচ্ছে ওজ, অর্থাৎ মল্টোজ, গ্লুকোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, এগুলো কিন্তু শর্করা জাতীয় খাবারের নাম, শর্করা জাতীয় উপাদানের নাম। আচ্ছা, তাহলে এখন এই শর্করা পরিপাকে যে এনজাইমটা থাকে সেটা কি করছে? জটিল শর্করাকে, আমরা যে খাবারটা খাই সেই সবগুলো কিন্তু জটিল শর্করা বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেগুলোকে মল্টোজে পরিণত করে এবং ক্ষুদ্রান্তে যাওয়ার পরে কিছু শ্বেতসার অর্থাৎ স্টার্চকে গ্লুকোজে পরিণত করে। কিভাবে করছে? প্রথমত মুখগহ্বরে শর্করা জাতীয় খাবারে কি পরিপাক হচ্ছে? শর্করা জাতীয় খাবারের পরিপাক হচ্ছে শ্বেতসারগুলো টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজের সহায়তায় কি করছে? মল্টোজে পরিণত হচ্ছে। এরপরে পাকস্থলীতে যাচ্ছে এই খাবারটা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাকস্থলীতে কোনো শর্করা জাতীয় খাবারের হজম হয় না বা পরিপাক হয় না। এরপরে যখন ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছে শ্বেতসার মানে স্টার্চ, যেমন হচ্ছে আমরা যত যত হচ্ছে ভাত, রুটি, নুডলস, তারপর পাস্তা এগুলো খাই না কেন, আলু, এই সবগুলো কি হচ্ছে? অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে ভেঙে গ্লুকোজে পরিণত করছে। আরও এনজাইম আছে যেগুলো তোমার আরো অনেক ধরনের শর্করায় পরিণত করে, তবে এই শর্করাটা কি হচ্ছে? এই যে গ্লুকোজে পরিণত হচ্ছে, এটা কিন্তু সরল শর্করা। এটা কি শর্করা? এটা কিন্তু সরল শর্করা। আর আমি বাম পাশে যেগুলোর নাম দেখতে পাচ্ছি, যেমন যে শ্বেতসার, এটা কিন্তু জটিল শর্করা। ঠিক আছে, শ্বেতসার একটা জটিল শর্করা। তাহলে এই জটিল শর্করাটা ভেঙে সরল শর্করায় পরিণত করছে। কেন করছে? কারণ এই গ্লুকোজ পরবর্তীতে আমাদের দেহে শক্তি উৎপাদন করতে পারবে। ঠিক আছে, শক্তি উৎপাদন করবে। এই গ্লুকোজটা আমাদের দেহের রক্ত বলো, কোষ বলো, এগুলো কিন্তু শোষণ করতে পারে, কিন্তু শ্বেতসারকে কখনোই সরাসরিভাবে শোষণ করতে পারবে না। এখন তোমরা 4 নম্বর অধ্যায় যখন যাবা তখন দেখবে আমরা যে শ্বসন করি সেই শ্বসনের জন্য কিন্তু গ্লুকোজের প্রয়োজন আছে, কারণ গ্লুকোজ ছাড়া কখনোই শ্বসন প্রক্রিয়া ঘটবে না। তাহলে আমরা শর্করা পরিপাক থেকে কি জানলাম? শর্করা পরিপাকের ক্ষেত্রে আমাদের প্রথম পরিপাকটা শুরু হয় হচ্ছে মুখগহ্বর থেকে, কারণ এখানে লালার গ্রন্থি থেকে যে লালা রসটা বের হয় সেখানে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ এবং মল্টেজ নামের এনজাইম থাকে, সেটা কি করে? শর্করাকে ভাঙতে সাহায্য করে। তো এটা কি করছে? শ্বেতসারকে মল্টোজে পরিণত করছে। এরপরে খাবারটা যখন পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে কোনো শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং যখন তোমাদের সৃজনশীলের প্রশ্নে আসবে অবশ্যই এই কথাগুলো বলতে হবে। তোমাদের জন্য অনেক ভালো হয় যদি তোমরা এরকম রিয়াকশন দিয়ে অ্যান্সারটা কমপ্লিট করো। এরপরে যখন ক্ষুদ্রান্তে যাবে তখন কি হয়? শ্বেতসার হচ্ছে অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত করছে, অর্থাৎ সরল শর্করায় রূপান্তরিত হচ্ছে। এরপরে আসি হচ্ছে কি আমিষ পরিপাক। আমিষ কিন্তু খুবই জটিল একটা পুষ্টি উপাদান। এখানে অনেক বন্ধন থাকে, ঠিক আছে, এবং অনেকগুলো উপাদান মিলে একটা জটিল গঠন তৈরি করে। কিরকম? এই যে আমিষগুলো বা প্রোটিন, এগুলো কি হয়? এগুলো অনেক অ্যামাইনো অ্যাসিড মিলে তোমার এই আমিষ বা প্রোটিনের গঠনটা তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিডগুলো কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বেসিক, বা অ্যামাইনো অ্যাসিড আমি যদি বলি যে এটা হচ্ছে একটা বিল্ডিংয়ে যেরকম পিলার থাকে, অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের পিলার, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ছাড়া কখনোই প্রোটিন তৈরি হবে না। তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রে একটা বন্ধন দিয়ে যুক্ত থাকে, যাকে হচ্ছে পেপটাইড বন্ধন বলে। কি বন্ধন বলে? পেপটাইড বন্ধন বলে। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে একটা পেপটাইড বন্ধন থাকবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তার মধ্যে কি থাকবে? পেপটাইড বন্ধন থাকবে। এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিনের অণু গঠন করে। তার মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকা মানে কি? অনেকগুলো পেপটাইড বন্ধন থাকতে হবে। অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার যখন আমরা খাই সেটা ভেঙে যখন সরল উপাদানে পরিণত হতে হবে, তখন কিন্তু এই পেপটাইড বন্ধনগুলো ভাঙার প্রয়োজন হয়। অর্থাৎ এই যে দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড আছে, মনে করো এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আমি লিখছি দেখো অ্যামাইনো অ্যাসিড, তারপর ডট 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 দিয়ে আমি এখানে আবার অ্যামাইনো অ্যাসিড লিখবো। এটার নাম কি? এটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধন, এখানে আমি একটা দেখাচ্ছি। এরকম অসংখ্য পেপটাইড বন্ধন, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকে। যখন
প্রোটিনকে ভাঙার প্রয়োজন হয়, তখন এই পেপটাইড বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আলাদা করে এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে কি করছে আমাদের শরীরের জন্য হচ্ছে শোষণ উপযোগী উপাদানে পরিণত করে। ঠিক আছে, আর অনেকগুলো পেপটাইড বন্ধন থাকার জন্য এটাকে বলা হয় পলিপেপটাইড। তো এখন আমরা একটু পড়াটা পড়ি, কি লেখা আছে। পাকস্থলীতে বিদ্যমান হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। আচ্ছা, এটা বলার আগে বলি, যখন আমরা শর্করা পড়েছিলাম তখন শর্করাটা প্রথম পরিপাক শুরু হয় কোথায়? আমাদের মুখগহ্বরে। সেখানে কি কোনো আমিষ বা স্নেহজাতীয় পদার্থে পরিপাক হয়? উত্তর হবে না। এখানে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারে পরিপাক হবে, অর্থাৎ মুখগহ্বরে। পাকস্থলীতে যখন যাবে তখন শর্করা পরিপাক হবে না, সেখানে কার পরিপাক হবে? আমিষ জাতীয় খাবারের পরিপাক হবে। কিভাবে পরিপাক হবে? পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পাকস্থলী যখন আমরা প্রাচীরটা প্রস্থচ্ছেদ করব সেখানে অনেকগুলো ছোট ছোট গ্রন্থি থাকবে। এখান থেকে তোমার মানে এই গ্রন্থিগুলোকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়ার কারণ হচ্ছে পাকস্থলীর মধ্যে যে পরিবেশটা আছে সেটাকে অম্লীয় করা, অর্থাৎ অ্যাসিডিক করা, যাতে কোনো জীবাণু প্রবেশ করলে, ব্যাকটেরিয়া প্রবেশ করলে এগুলো যাতে মরে যায় এবং খাদ্য পরিপাকে যাতে সাহায্য হয়। আচ্ছা, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়ার জন্য যেরকম হচ্ছে জীবাণুটাকে ধ্বংস করে, অ্যাসিডিক পরিবেশ তৈরি করে, তাছাড়া একটা উপাদান আছে নাম হচ্ছে পেপসিনোজেন, সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো এটাকে সক্রিয় করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন আছে। তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে কিসে পরিণত করে? সক্রিয় পেপসিনে পরিণত করে। এই সক্রিয় পেপসিনে পরিণত করার কারণে কি হয়? এই পেপসিনটা কি করছে? আমিষকে ভেঙে ফেলছে। আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ গঠন করে, যা পলিপেপটাইড নামে পরিচিত। তার মানে প্রথমত হচ্ছে কি আমিষের ভিতরে তো তোমার অ্যামাইনো অ্যাসিড থাকে, তো এটাকে প্রথমত পর্যায়ে ভেঙে তোমার পলিপেপটাইড তৈরি করে, যেখানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে। ঠিক আছে, 2 বা তার থেকে বেশি কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা যৌগ তৈরি হবে, যাকে বলা হচ্ছে পলিপেপটাইড। এখন ক্ষুদ্রান্তে, তারপরে যখন পাকস্থলীর কাজ এখানে শেষ, এরপরে ওই খাবারটা যখন যাবে ক্ষুদ্রান্তের মধ্যে একটা এনজাইম আছে পেপসিনের ভাই ট্রিপসিন, আমি যেটা বলি পেপসিনের ভাই ট্রিপসিন, তাই সেই এনজাইমটা কি করছে? এই পলিপেপটাইডটাকে ভাঙছে, অর্থাৎ এখানে পলিপেপটাইড কিন্তু 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা যৌগ, তার মানে এটাকেও ভাঙতে হবে। তো এই পলিপেপটাইডটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার যে বললাম বিল্ডিং এর যেরকম পিলার, প্রোটিনের পিলার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার মানে কি তখন এই অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে এবং সরল পেপটাইডে পরিণত হবে, যেটা ছিল পলিপেপটাইড সেখান থেকে সরল পেপটাইডে পরিণত হবে। এই উপাদানগুলোই কিন্তু আমাদের বডিতে শোষণ করতে পারে। আচ্ছা, এখন আমরা এখানে পয়েন্ট ওয়াইজ করে লিখি। মুখগহ্বরে প্রয়োজনীয় এনজাইম না থাকে আমিষে কোনো পরিবর্তন ঘটে না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ডটা হচ্ছে পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যাওয়ার পরে কি ঘটে? পাকস্থলীতে যাওয়ার পরে হচ্ছে এটা নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় সক্রিয় পেপসিনে পরিণত হয়। এখন এই সক্রিয় পেপসিনটা কি করে? আমিষ বা প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে। পরিপাক করে কিসে পরিণত করছে? পলিপেপটাইডে পরিণত করছে। পলিপেপটাইড তৈরি হয়ে তারপরে পাকস্থলী থেকে এর পরের ধাপে যাবে, অর্থাৎ ক্ষুদ্রান্তে প্রবেশ করবে। তো যখন ক্ষুদ্রান্তে যাবে তখন কি হবে? ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এই পলিপেপটাইড অগ্নাশয় রস থেকে আসা ট্রিপসিন, এটা হচ্ছে কোথা থেকে আসে? অগ্নাশয় রস থেকে আসে। তোমরা যখন আমাদের হচ্ছে পরিপাক তন্ত্রটা দেখবা, যে পরিপাক তন্ত্রের গঠনটা দেখবা, তখন দেখবা যে পাকস্থলীর পরে, এই যে পাকস্থলীর পরে একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে ডিউডেনাম। এই যে ডিউডেনামের যে অংশটা, যে এই অংশটা, এখানে কি হচ্ছে? এইটার নিচে তো একটা পাতার মতো অঙ্গ থাকে, এটা কি বলছে? অগ্নাশয় বলছে। এই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস তোমার কিন্তু এই ডিউডেনামে প্রবেশ করে। ঠিক আছে, অগ্নাশয় রস হচ্ছে অগ্নাশয় নালীর মাধ্যমে এই ডিউডেনামে প্রবেশ করবে। প্রবেশ করে কি করছে? এখানে যে তোমার আমিষ জাতীয় যে খাবারটা আছে, সে আমিষ জাতীয় খাবারকে হজমে সাহায্য করবে। তো অগ্নাশয় রসে অনেকগুলো এনজাইম থাকে, যেমন ট্রিপসিন আছে একটা, অ্যামাইলেজ আছে, লাইপেজ আছে। তো তোমার এই অগ্নাশয় রসের মধ্যে যেটার নাম ট্রিপসিন, সেটাই মূলত অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে এবং সরল পেপটাইডে পরিণত করবে। এটাই হচ্ছে গিয়ে আমিষের সরল উপাদান, যেটা বডি শোষণ করতে পারবে। এরপরের পরিপাকটা পড়ি। এরপরে হচ্ছে আছে স্নেহ পরিপাক বা হচ্ছে গিয়ে ফ্যাট জাতীয় খাবারের পরিপাক। ঠিক আছে, আচ্ছা আমরা তখন প্রথমে পড়লাম শর্করা জাতীয় খাবারের পরিপাক, তারপর হচ্ছে আমিষ জাতীয় খাবারের পরিপাক করলাম, এরপরে হচ্ছে স্নেহ জাতীয় খাবারের পরিপাক করব। স্নেহ জাতীয় খাবারের পরিপাক করার আগে আমাদের জানতে হবে কোন উপাদানটা স্নেহ পদার্থকে ভাঙতে সাহায্য করে। উত্তর হচ্ছে গিয়ে পিত্তরস। এখন কথা হচ্ছে পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস তৈরি হয় হচ্ছে যকৃতে। কোথায় তৈরি হবে? যকৃতে। কিন্তু যকৃতে কখনোই পিত্তরস থাকবে না, পিত্তরস জমা থাকবে অন্য একটা থলিতে, যার নাম হচ্ছে পিত্তথলি। কি বললাম নাম? নাম হচ্ছে গিয়ে পিত্তথলি।
পিত্তরস তৈরি করতে কি কি প্রয়োজন হয় বলো তো? পিত্তরস তৈরি করতে কোলেস্টেরলের দরকার হয়, কিছু খনিজ লবণের প্রয়োজন হয়, তরল পদার্থ, যেহেতু এটা তরল পদার্থ তার মানে হচ্ছে এখানে পানি থাকে। তাহলে যকৃতে তোমার পিত্তরস তৈরি হয়, পিত্তরসটা সেখান থেকে নিঃসৃত হয়ে পিত্তথলি থেকে জমা হয়, যখন প্রয়োজন হয় পিত্তরসে তখন পিত্তথলি থেকে সেই পিত্তরসটা বের হতে পারে। পিত্তরসের অন্যতম প্রধান উপাদান হচ্ছে গিয়ে পিত্ত লবণ, যা স্নেহ বিশ্লেষক লাইপেজ নামক এনজাইমের সাথে এনজাইমের কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইপেজ খাদ্যের দানাগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, যা ক্ষুদ্রান্তে সংঘটিত হয়। প্রথমত হচ্ছে যে পিত্তরসটা বের হচ্ছে সেটার মধ্যে থাকে পিত্ত লবণ। এটা কি করছে? স্নেহ জাতীয় পদার্থকে বা ফ্যাট জাতীয় যে খাবার আছে সেটাকে ছোট 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 টুকরা করতে সাহায্য করে, ঠিক আছে? এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় কি করছে? এই পিত্তরসটা স্নেহজাতীয় পদার্থকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করছে, ঠিক আছে? এই যে ছোট ছোট টুকরায় পরিণত করছে, করার পরে এটা তখন হজম করার জন্য বা পরিপাক করার জন্য সহজভাবে প্রক্রিয়াটা সম্পাদন করতে পারবে। ক্ষুদ্রান্তে গিয়ে শেষ পর্যন্ত ক্ষুদ্রান্তে গিয়ে তার পরিপাকটা সম্পন্ন হয়। তো আমাদের পয়েন্টগুলো এরকম হবে। প্রথমত, মুখগহ্বর এবং পাকস্থলীতে কোনো স্নেহজাতীয় পদার্থের পরিপাক হয় না, কারণ স্নেহজাতীয় পদার্থ পরিপাক করতে তোমার 2টা ধাপ অতিক্রম করতে হবে, এই কারণে। তারপরে হচ্ছে গিয়ে তারপরে এখানে আমরা একটা পয়েন্ট লিখবো। সেই পয়েন্টটা কি? এই পয়েন্টটাতে লিখবো হচ্ছে, এখানে যদিও নাই তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, এখানে আমরা পিত্তরস সংশ্লিষ্ট একটা লাইন লিখবো। কিরকম? যে পিত্তরস কি করছে? স্নেহজাতীয় পদার্থকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে, যেটাকে ইমালসিফিকেশন বলা হচ্ছে। কারণ এই স্নেহজাতীয় পদার্থকে ছোট ছোট টুকরা করার পরে ওই ছোট ছোট টুকরার উপরেই কিন্তু পরবর্তীতে এনজাইম কাজ করবে। এরপরে ক্ষুদ্রান্ত পরিপাক হলে কি হচ্ছে? স্নেহ জাতীয় যে পদার্থ আছে সেটা, এই লাইপেজ, একটু আগে আমি তোমাদের বলেছিলাম না যে লাইপেজটা কোথা থেকে বের হয়? এটা হচ্ছে কি তোমার অগ্ন্যাশয় রস থেকে বের হবে। তাহলে এই যে অগ্ন্যাশয় রস থেকে যে লাইপেজটা বের হচ্ছে, এই অগ্ন্যাশয় রস থেকে যে লাইপেজটা বের হচ্ছে, সেই লাইপেজ কি করতেছে? স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে এবং তার সাথে গ্লিসারলে পরিণত করবে। এই দুইটা হচ্ছে আমাদের শরীরের শোষণ উপযোগী উপাদান। তার মানে এইটাই আলটিমেট উপাদান, যেটার জন্য হচ্ছে এতগুলো ধাপ আমাদের অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে হচ্ছে গিয়ে 3টা মেইন যে খাদ্য উপাদান আছে, শর্করা, আমিষ এবং হচ্ছে স্নেহ পদার্থ, এগুলোর পরিপাক প্রক্রিয়া পড়লাম। কারণ এই পরিপাক প্রক্রিয়াগুলো ছাড়া কিন্তু আমাদের দেহে আমাদের দেহে কিন্তু সর উপাদানগুলো শোষিত হবে না। তাহলে শর্করা যদি ভাঙে, জটিল শর্করাগুলো ভেঙে কিসে পরিণত করছে? গ্লুকোজে পরিণত করছে। তারপরে আমিষটাকে ভেঙে কিসে পরিণত করছে? অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে সলপিপ্রেটে পরিণত করছে। স্নেহজাতীয় পদার্থকে ভেঙে কিসে পরিণত করছে? ওটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। এই সকল যে সরল উপাদানগুলো তৈরি হচ্ছে, পরবর্তীতে এই সরল উপাদানগুলো আমাদের রক্তে মিশে যাবে, প্রয়োজনীয় কোষে যাবে, কোষে গিয়ে তার কাজ সম্পাদন করবে, আমাদের দেহের পুষ্টি যোগাবে। আমরা যে বারবার বলি যে খাবার খাওয়া, পুষ্টি লাগবে, এইগুলোই সেই পুষ্টি উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এবং এই সকল পুষ্টি উপাদানের আলাদা আলাদা কাজ রয়েছে। কি কি কাজ আমি একটু সংক্ষেপে বলি। গ্লুকোজের কাজ হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপাদন করা। এই যে শ্বসন প্রক্রিয়ায় আমাদের দেহে শক্তি উৎপাদন করবে। আমরা যে হাঁটাচলা করছি, কথা বলি, পড়াশোনা করি, এগুলোর জন্য শক্তির প্রয়োজন হয়, সেগুলো আমাদের গ্লুকোজ সাপ্লাই দিবে। এরপরে এই যে অ্যামাইনো অ্যাসিড আর সল্ট পেপটাইড তৈরি হচ্ছে, এগুলো কি করে? এগুলো কোষ তৈরি করে, নতুন নতুন কোষ তৈরি করতে পারে। তো এই যে নতুন কোষ তৈরি করছে, তাছাড়া হচ্ছে আমাদের দেহে যখন কোথাও ক্ষত তৈরি হলে সে ক্ষত পূরণ করা, নতুন কোষ তৈরি করা, দেহের বৃদ্ধি, গঠন, এগুলোতে ভূমিকা রাখে। এরপরে লাস্টে যেটা আছে স্নেহ পদার্থের সরল উপাদান, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এগুলো কি করছে? এগুলো একই সাথে হচ্ছে শক্তি উৎপাদন করছে, তার সাথে সাথে আমাদের দেহের জন্য এই যে প্রয়োজনীয় যে ভালো যে গুড যে ফ্যাটগুলো আছে, ভালো যে ফ্যাট আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেগুলো সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের দেহে যে কোলেস্টেরল তৈরি করা বা হচ্ছে আমাদের দেহের জন্য বিভিন্ন এনজাইম তৈরি করতে হেল্প করে, অথবা হচ্ছে আমি যদি বলি যে আমাদের প্রয়োজনীয় ভিটামিন তৈরি করতেও কিন্তু হেল্প করে এই ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে কি গ্লিসারল। তাহলে কি আমাদের এই সরল উপাদানগুলো পেতে হলে অবশ্যই একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের ভিতরে কিন্তু এই প্রক্রিয়াগুলো ক্রমাগতভাবে ঘটতেই থাকে। আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের হয়তো এখন আর কোনো কনফিউশন নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।